আয়াতুল্লাহ খামেনির শাহাদাতের পর মধ্যপ্রাচ্যের রক্ষা কবচ আজ ভেঙে চুরমার হয়ে গেছে। The supreme leader Khamenei is dead. আর এখন যা ঘটতে চলেছে তার জন্য আপনি হয়তো মোটেও প্রস্তুত নন। এটি মূলত একটি গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েলের জন্মের মহেন্দ্রক্ষণ, এমন এক বিশেষ মতাদর্শ যা আজ বিশ্ব শাসন করতে, সবখানে আধিপত্য বিস্তার করতে এবং পৃথিবীর প্রতিটি কোণায় অশান্তি ছড়িয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে। আর এগুলো শুধুমাত্র আমার কথা নয়, বরং 1400 বছর আগের সে অকাট্য ভবিষ্যৎবাণী যা আজ আমাদের চোখের সামনে বাস্তবে রূপ নিচ্ছে। ডক্টর ইসরার আহমেদ বহু বছর আগে যেসব বিপদ সম্পর্কে সতর্ক করেছিলেন, আজ সেই প্রতিটি বিন্দু একে অপরের সাথে যুক্ত হচ্ছে। দাজ্জালের জন্য আজ লাল গালিচা বেছানো হচ্ছে। আর মনে রাখবেন, ইরানের পর তাদের পরবর্তী লক্ষ্যকে আপনি ঠিকই ধরেছেন, পাকিস্তান। সেই দেশটি যেটি তার পারমাণবিক শক্তির কারণে আজ তাদের পথে সবথেকে বড় বাধা। নেতানিয়াহুর নিজের কণ্ঠ এর সাক্ষ্য দিচ্ছে যে পাকিস্তান তাদের জন্য এক অস্তিত্বের হুমকি। আপনি কি সেই মহাপ্লাবনের জন্য প্রস্তুত যা ইতিমধ্যে আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে? পাকিস্তান অবধি চলে আসার সহজ অর্থ হল ভারত এবং বাঙালি মুসলিমরাও আগামীতে হুমকির মুখে। তবে এই ধ্বংসাত্মক পরিকল্পনা হুট করে শুরু হয়নি। এর শেকড় প্রথিত আছে শত শত বছর গভীরে। এই গ্রেটার ইসরায়েলের স্বপ্ন প্রথম কবে দেখা হয়েছিল? কারা ছিল সেই সব মানুষ যারা মানচিত্রের ওপর এমন সব রেখা টেনেছিল যা আজ পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করেছে? এই মতাদর্শের প্রকৃত হাকিকত জানতে আমাদের সময়ের চাকায় কিছুটা পেছনে ফিরতে হবে। তাকাতে হবে সেই সব নথিপত্র আর বিবৃতির দিকে যা এই বর্ডারলেস প্রজেক্ট বা সীমানাহীন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। এই পুরো নীল নকশাটি বুঝতে আমাদের কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, বরং ইতিহাস আর মানচিত্রের সাহায্য নিতে হবে। বাস্তবতা হলো, ইসরায়েল বিশ্বের একমাত্র দেশ যারা আজ পর্যন্ত নিজেদের সীমানা বা বর্ডারকে চূড়ান্তভাবে সংজ্ঞায়িত করেনি। যেখানে বিশ্বের বাকি সব দেশ মানচিত্রে নিজেদের সার্বভৌমত্বের সীমানা টানে, সেখানে ইসরায়েল এই রেখাগুলোকে সবসময় উন্মুক্ত রেখেছে। মিশর আর জর্ডানের সাথে কিছু চুক্তি হলেও লেবানন, সিরিয়া, গাজা এবং ওয়েস্ট ব্যাংকের সাথে তাদের সীমানা আজও অমীমাংসিত। আর এটি কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়। এই সীমানাহীন প্রকল্পের ভিত্তি মূলত 1800 সালে স্থাপিত হয়েছিল। আধুনিক জায়োনিজমের জনক থিওডর হার্জেলের ভিশন ছিল যে এই রাষ্ট্রটি ইরাকের ইউফ্রেটিস বা ফোরাত নদী থেকে শুরু করে মিশরের নীলনদ পর্যন্ত বিস্তৃত হবে। পরবর্তীতে জেব জাভদানস্কি এই স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান এবং জর্ডান নদীর উভয় পার দখলের পরিকল্পনা করেন। 1947 সালে যখন জাতিসংঘ দেশভাগ বা পার্টিশন প্ল্যান পেশ করল, তখন প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ান একে শুধুমাত্র একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে গ্রহণ করেছিলেন। তার পরিকল্পনা ছিল সুদূরপ্রসারী। প্রথমে সামান্য ভূমি দখল করো, নিজের সামরিক শক্তি পাহাড়সম করো এবং পরবর্তীতে অবশিষ্ট ভূখণ্ড পেশি শক্তির জোরে কবজা করে নাও। 1947-এর নাগবা এবং 1967-এর যুদ্ধ ছিল এই সুনিপুণ পরিকল্পনারই অংশ, যার মাধ্যমে ইসরায়েল তার আদি আয়তনের চেয়ে কয়েক গুণ বেশি এলাকা দখল করে নেয়। আজ সেই পুরনো স্বপ্নই ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরের অবৈধ বসতি স্থাপনের মাধ্যমে বাস্তবে রূপ ধারণ করছে। কিন্তু প্রশ্ন হলো, এই আগ্রাসন এভাবেই চলতে থাকলে এর শেষ কোথায়? কারণ আজ ইসরায়েলের নতুন নকশা আর তাদের নেতাদের হুঙ্কার পুরো অঞ্চলের জন্য, বিশেষ করে মুসলিম উম্মার জন্য মহাবিপদের সংকেত দিচ্ছে। President Trump has also been very consistent. Crazy regimes like Iran, hell-bent on prophetic Islamist delusions, cannot have nuclear weapons. আর এখান থেকে আমরা বুঝতে পারি যে গ্রেটার ইসরায়েলের এই মিশন শুধুমাত্র মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। এ পর্যন্ত ইসরায়েলের এই বিস্তৃতির পথে সবথেকে বড় প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল ইরান। এখন যেহেতু খামেনাই এই পৃথিবীতে নেই, তাই ইরানের ভেতর এক বিশাল ক্ষমতার শূন্যতা বা পাওয়ার ভ্যাকিউম তৈরি হয়েছে। এই শূন্যস্থান পূরণ করতে এখন এক পুরনো মুখকে সামনে আনার পরিকল্পনা চলছে। রেজা পাহেলভি, Trust me as a transitional leader, not as the future king or future president. পাহেলভির দাবি, তিনি শুধুমাত্র স্বল্প সময়ের জন্য একজন অস্থায়ী প্রশাসক হিসেবে আসতে চান যাতে ইরানে গণতন্ত্র ফেরানো যায়। এরপর নাকি তিনি ইরানবাসীকে বেছে নিতে দেবেন তাদের পরবর্তী কর্ণধার কে হবে। কিন্তু ইতিহাস আমাদের ভিন্ন পাঠ দেয়। ইতিহাস সাক্ষী আছে যে যখনই কোনো অস্থায়ী ত্রাণকর্তা বিদেশি শক্তির মদদে ক্ষমতায় আসে, সে মূলত একটি ট্রোজান হর্স ছাড়া আর কিছুই নয়।
1882 সালে যখন ব্রিটেন মিশরে প্রবেশ করেছিল তারা বলেছিল তারা শুধুমাত্র অস্থায়ী ব্যবস্থাপনা সামলাতে এসেছে, অথচ তারা সেখানে 70 বছর জেগে বসেছিল। 1953 সালেও ইরানে একটি নির্বাচিত সরকারকে হটিয়ে পাহলভি বংশকে এই কারণেই ফিরিয়ে আনা হয়েছিল যাতে তারা পশ্চিমাদের স্বার্থ পাহারা দিতে পারে। রেজা পাহলভির সাথে ইসরায়েলের নিবিড় সম্পর্ক আজ আর কারো অজানা নয়। যদি তিনি গণতন্ত্রের দোহাই দিয়ে ইরানের নিয়ন্ত্রণ নেন তবে তার অর্থ হবে অত্যন্ত স্পষ্ট। ইরানের সামরিক প্রতিরোধ ক্ষমতা, তাদের দূরপাল্লার মিসাইল এবং পারমাণবিক কার্যক্রম চিরতরের জন্য অকেজো করে দেওয়া হবে। The state of Israel will be recognized immediately. ইরানের সেই সুদৃঢ় ঢাল যা এতদিন গ্রেটার ইসরায়েলকে রুখে দিচ্ছিল তা ভেতর থেকেই ভেঙে ফেলা হবে। মনে রাখবেন, যখন ইরানের এই সুরক্ষা প্রাচীর ধসে পড়বে তখন গ্রেটার ইসরায়েলের পথে মাত্র একটি প্রধান বাধা অবশিষ্ট থাকবে: পাকিস্তান। বিশ্বে পাকিস্তানই একমাত্র মুসলিম রাষ্ট্র যার হাতে পারমাণবিক শক্তি রয়েছে, আর ইসরায়েলের দৃষ্টিতে এটি শুধুমাত্র পাকিস্তানের বোমা নয়, বরং এটি ইসলামিক বোম। ইতিহাস সাক্ষী 1980 সালে ইসরায়েল ভারতকে প্রস্তাব দিয়েছিল যে চলো দুদেশ মিলে পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র কাহুটা গুড়িয়ে দেই। আজ সেই পুরনো শত্রুতা এক নতুন হেক্সাগনের রূপ নিয়েছে। নেতানিয়াহুর হেক্সাগন অফ অ্যালায়েন্স, যেখানে ভারত আর ইসরায়েল মিলে এক নতুন ভূরাজনৈতিক মায়াজাল বুনছে। নেতানিয়াহু সরাসরি বলেছিলেন যে পাকিস্তান তাদের জন্য এক অস্তিত্বের হুমকি, কারণ পাকিস্তানের শাহিন-3 মিসাইল সরাসরি 2750 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। অর্থাৎ ইসরায়েলের প্রতিটি ইঞ্চি পাকিস্তানের নিশানায় থাকতে পারে যদি পাকিস্তানের রাজনীতি স্থিতিশীল হয়। কিন্তু আসল বিপদ শুধু মিসাইল নয়, আসল ভয় হলো সেই পারমাণবিক প্রযুক্তি যা ইসরায়েলের মতে পাকিস্তান যে কোনো মুহূর্তে অন্য মুসলিম দেশগুলোর হাতে তুলে দিতে পারে। তাদের পরিকল্পনা এখন দিনের আলোর মতো পরিষ্কার। প্রথমে ইরানকে ভেতর থেকে পঙ্গু করো, তার প্রতিরক্ষা ভেঙে দাও এবং তারপর ভারতের সহযোগিতায় পাকিস্তানের পারমাণবিক শক্তিকে নিস্তেজ করে দাও। যখন ইরান পড়ে যাবে তখন পাকিস্তানকেও গুড়িয়ে দেওয়া যাবে। আপনার কি সত্যিই মনে হয় তারা শুধু ফিলিস্তিন দখল করেই থেমে যাবে? না, গ্রেটার ইসরায়েলের স্বপ্ন ততক্ষণ পূর্ণতা পাবে না যতক্ষণ না মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী সামরিক ও পারমাণবিক শক্তিগুলোকে হাঁটু গেড়ে বসানো হয়। এটি কোনো রূপকথা নয়, এটি আমাদের বর্তমান সময়ের রুড হাকিকত। পাকিস্তানের ইসরায়েলের জন্য হুমকি হওয়া কোনো নতুন বিষয় নয়। জেনারেল জিয়াউল হক বহু বছর আগে ঘোষণা দিয়েছিলেন যে পাকিস্তানের পারমাণবিক বোমা শুধু পাকিস্তানের নিরাপত্তার জন্য নয়, বরং এটি পুরো মুসলিম উম্মার এক পবিত্র আমানত। তিনি ইসরায়েলকে সবসময় মধ্যপ্রাচ্যের কলিজায় বিঁধে থাকা এক বিষাক্ত ছড়ি হিসেবে দেখতেন। একইভাবে ডক্টর আব্দুল কাদির খানও স্পষ্ট ভাষায় বলেছিলেন যে ইসরায়েল ততক্ষণ শান্তিতে ঘুমাবে না যতক্ষণ না তারা পাকিস্তানের পারমাণবিক শক্তি ধ্বংস করতে পারছে। आपको पता है जियाउल हक ने क्या कहा था? जियाउल ने कहा था कि अगर इजराइल ने बदमाशी की तो मैं गधे पर रख के एटम बम भेज दूंगा, तेल अवीव और हैफा उड़ा दूंगा। গ্রেটার ইসরায়েল কোনো সামান্য স্বপ্ন নয়। আমরা যদি এর প্রস্তাবিত মানচিত্রটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি তবে দেখব এটি এমন এক দানবীয় রাষ্ট্র যা আজকের পুরো মধ্যপ্রাচ্যকে গিলে ফেলবে। এই মানচিত্রে জর্ডান আর লেবাননের কোনো অস্তিত্বই থাকবে না। সিরিয়া আর ইরাকের সেই সব অঞ্চল যেখান দিয়ে দজলা ফোরাত নদী বয়ে গেছে তা থাকবে তাদের দখলে। মিশরের সিনাই উপদ্বীপ থেকে শুরু করে নীলনদ পর্যন্ত এলাকা হবে এর অংশ। এমনকি আমাদের প্রাণের শহর মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত উত্তরাঞ্চলীয় পবিত্র ভূমিগুলোর উপর তাদের লোলুপ দৃষ্টি রয়েছে। এটি কতটা ভয়াবহ হবে তা চিন্তা করুন। যদি এই মানচিত্র বাস্তবে রূপ নেয় তবে বিশ্বের প্রতিটি প্রধান বাণিজ্যিক পথ আর শক্তির উৎস তাদের হাতের মুঠোয় চলে যাবে। এটি হবে এমন এক সুপার স্টেট যার সামনে পৃথিবীর বাকি সব দেশ স্রেফ গোলাম হয়ে বেঁচে থাকবে। কিন্তু এই সব কেন করা হচ্ছে? এটি কি শুধুই ক্ষমতার দাপট? শুধুই কি ভূখণ্ডের লালসা? না, এর পেছনে লুকিয়ে আছে এক চূড়ান্ত রহস্যময় আর ভয়াবহ উদ্দেশ্য: দাজ্জালের সিংহাসন। ইসলামিক ভবিষ্যৎবাণী আর হাদিস আমাদের স্পষ্টভাবে জানায় যে শেষ জামানায় এক মহাফিতনার আবির্ভাব ঘটবে, মসিহ আদ-দাজ্জাল। ডক্টর ইসরার আহমেদ সবসময় জোর দিয়ে বলতেন যে ইসরায়েলের এই গ্রেটার হওয়ার প্রচেষ্টা আসলে সেই দাজ্জালের আগমনের পথ প্রশস্ত করা, যে জেরুজালেম থেকে পুরো পৃথিবী শাসন করবে। হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জালের আবির্ভাবের আগে জেরুজালেম হবে সবথেকে আবাদ আর সমৃদ্ধ শহর, যেখানে পবিত্র মদিনাকে জনশূন্য মনে হবে। গ্রেটার ইসরায়েল গঠন মূলত সেই নতুন বিশ্ব ব্যবস্থার মহড়া যেখান থেকে দাজ্জাল নিজেকে স্রষ্টা দাবি করার মিথ্যা ধৃষ্টতা দেখাবে। সে এখান থেকে তার জাদুকরী শক্তি প্রদর্শন করবে, অসহায় মানুষকে শাসন করবে এবং পুরো বিশ্বকে এক মায়াবী ধোঁকায় ফেলবে।
কিন্তু ঠিক এই সংকটকালেই হক আর বাতিলের চূড়ান্ত ফয়সালা হবে। अगरचे उसके बाद पासा पलटेगा, फिर हजरत मेहदी का ज़हूर होगा, हजरत ईसा का नुज़ूल होगा। যখন গ্রেটার ইসরায়েল তার ক্ষমতার চূড়ান্ত শিখরে পৌঁছাবে তখনই ইমাম মাহদি আবির্ভূত হবেন এবং এরপর ঈসা আলাইহিসসালাম নেমে আসবেন। তিনি এই গ্রেটার ইসরায়েলের সীমানার মধ্যে লুদ নামক স্থানে দাজ্জালকে চিরতরে খতম করবেন। অর্থাৎ যে মানচিত্র তারা আজ এত যত্ন করে আঁকছে প্রকৃতপক্ষে সেটি হবে তাদের নিজেদের ধ্বংসের মৃত্যুফাদ। ডক্টর ইসরার আহমেদের ভাষায় এই গ্রেটার ইসরায়েল একদিন গ্রেটার গ্রেভিয়ার্ড বা বিশাল গোরস্থানে পরিণত হবে। और वो ग्रेटर इजराइल ग्रेटर ग्रेवयार्ड बनेगा यहूदियों का, एक एक यहूदी कत्ल होगा और दफन होगा। ইতিহাস আর ধর্মীয় ভবিষ্যৎবাণী আমাদের দেখায় যে যখন এই জুলুমের পাহাড় আকাশ ছোঁয়া হবে তখনই পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর মহাযুদ্ধ শুরু হবে, আর্মাগেডন, যাকে আমরা আল মালহামা আল কুবরা নামে জানি। এটি এমন এক সময় হবে যখন পুরো বিশ্ব স্পষ্ট দুভাগে ভাগ হয়ে যাবে। একদিকে থাকবে গ্রেটার ইসরায়েলের বস্তুবাদী ব্যবস্থা আর অন্যদিকে থাকবে হকের পথে অটল থাকা একদল মানুষ। এই যুগসন্ধিক্ষণে আসে খোরাসান এর বীরদের কথা। 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী ছিল যে পূর্ব দিগন্ত থেকে কালো পতাকাবাহী একদল যোদ্ধা বেরিয়ে আসবে যাদের পৃথিবীর কোনো শক্তি রুখতে পারবে না, এমনকি তারা জেরুজালেমের পবিত্র ভূমিতে গিয়ে তাদের তাঁবু স্থাপন করবে। এই খোরাসান, যার প্রাণকেন্দ্র হিসেবে ধারণা করা হয় আজকের আফগানিস্তান আর পাকিস্তান, অনেকে ইরানের একাংশকেও খোরাসান বলে বিশ্বাস করেন। আর এখন কি বুঝতে পারছেন কেন পাকিস্তান তাদের চোখের বালি? কেন পাকিস্তানের রাজনীতিকে সবসময় বিদেশি শক্তিরা অস্থির করে রাখে? কেন তারা যুগের পর যুগ ধরে আফগানিস্তান আর পাকিস্তানকে পরস্পরের বিরুদ্ধে লেলিয়ে রেখেছে? কারণ তারা মনে প্রাণে ভয় পায় গ্রেটার ইসরায়েলের পথে সবথেকে বড় দুর্ভেদ্য প্রাচীর হলো এই খোরাসান, যেখান থেকেই মূলত তাদের পতন আর ধ্বংসের শুরু হবে। ডক্টর ইসরার আহমেদ সবসময় বলতেন পাকিস্তানের জন্ম কোনো সাধারণ ঘটনা ছিলই না, বরং এটি ছিল সেই ফাইনাল ব্যাটল বা চূড়ান্ত যুদ্ধের এক ঐশ্বরিক প্রস্তুতি। দাজ্জালের সিংহাসন সেখানে সাজানো হলেও সেই সিংহাসন উপড়ে ফেলার অমিত সাহসী ফৌজ এই পুণ্যভূমি থেকেই জেগে উঠবে। মনে রাখবেন, ইতিহাস শুধুমাত্র তাদেরই জয়গান গায় যারা সময়ের আগেই সজাগ হয়ে ওঠে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।